একটি রক্তক্ষয়ী সংঘর্ষ, যেখানে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন নিহত হবে। এই স্বর্ণের পাহাড় কি আসলেই খাঁটি স্বর্ণের হবে, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কোনো গভীর রহস্য? পৃথিবীতে বর্তমানে এত স্বর্ণ থাকার পরেও মানুষ স্বর্ণের জন্য যুদ্ধ করছে না। তাহলে এই স্বর্ণের আকর্ষণে কেন পুরো বিশ্ব ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে? আসসালামু আলাইকুম। কিয়ামতের পূর্বে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়ার কথা তো আমরা সবাই জানি, কিন্তু এটি কি আসলেই কোনো স্বর্ণের পাহাড় হবে, নাকি এই স্বর্ণের পাহাড় শব্দটি কোনো রূপকী অর্থে ব্যবহার করা হয়েছে? এছাড়া বর্তমানে পৃথিবীতে প্রায় ২ লক্ষ টনের বেশি স্বর্ণ রয়েছে, কিন্তু শুধুমাত্র স্বর্ণের জন্য কোথাও হানাহানি বা যুদ্ধের কোনো খবর পাওয়া যায় না। তাহলে ফোরাত নদী থেকে বের হওয়া এই স্বর্ণের মধ্যে এমন কি বিশেষত্ব লুকিয়ে আছে, যার জন্য হাদিস অনুসারে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন যুদ্ধ করে মারা যাবে? এমন কি রহস্যময় আকর্ষণ থাকবে ওই স্বর্ণের পাহাড়ে, যার দরুন বিধর্মীদের পাশাপাশি বিভিন্ন মুসলমান রাষ্ট্র এই হাদিস জানার পরেও এই যুদ্ধে অংশগ্রহণ করবে? একজন মুসলমান হিসাবে এই সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের ঈমানকে আরও মজবুত করে তুলবে। হাদিস অনুসারে কিয়ামতের পূর্বে ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে। মানুষ যখন এই খবর শুনবে, তখন তারা স্বর্ণের সন্ধানে নদীর দিকে ছুটে যাবে। নদীর কাছাকাছি থাকা মানুষরা বলবে, যদি আমরা বাইরের লোকেদের এই স্বর্ণ নিতে দেই, তাহলে তারা সব নিয়ে যাবে। এর ফলে শুরু হবে এক ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে এতে অংশ নেওয়া প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই নিহত হবে। প্রতিটি যোদ্ধাই মনে করবে, সম্ভবত আমিই বেঁচে যাব, কিন্তু বাস্তবতা হবে ভিন্ন। আর এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে নিষেধ করেছেন যে যদি তোমাদের মধ্যে কেউ এই স্বর্ণের পাহাড় দেখতে পাও, তাহলে এর থেকে কোনো কিছু নিও না। এই ঘটনাটি আমাদের সামনে ৩টি প্রশ্নের জন্ম দেয়। এই পাহাড় কি সত্যি স্বর্ণের তৈরি হবে, নাকি এটি কোনো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে? স্বর্ণ মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? বর্তমানে তো পৃথিবীতে ২ লক্ষ টনের বেশি স্বর্ণ রয়েছে, কিন্তু মানুষ একে নিয়ে যুদ্ধ করছে না। তাহলে ফোরাত নদীর স্বর্ণের মধ্যে এমন কি বিশেষত্ব থাকবে, যার কারণে এত বিশাল সংঘর্ষ হবে? প্রথমে আমরা জানার চেষ্টা করি যে এই পাহাড়টি কি আসলেই স্বর্ণের তৈরি হবে, নাকি কোনো রূপকী অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে। এটি যদি কোনো রূপকী অর্থে ব্যবহার করা হয়, তাহলে আমাদের দেখতে হবে নদী থেকে এমন কি জিনিস বের হতে পারে যা অত্যন্ত মূল্যবান। নদী থেকে সাধারণত সবচেয়ে মূল্যবান যে জিনিসটি পাওয়া যায় তা হলো ড্যাম। নদীর উপর তৈরি বিশাল বাঁধ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, যা শিল্প, শহর এবং ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কৃষি এবং সেচের পানি সরবরাহের কাজেও এটি ব্যবহৃত হয়। এটি কোনো দেশের জন্য একটি বিশাল সম্পদ বা ধনভাণ্ডার। আর এই কারণেই কিছু মুসলিম স্কলার মনে করেন ফোরাত নদী থেকে বের হওয়া স্বর্ণের পাহাড় আসলে কোনো বিশাল ড্যাম হতে পারে। ১৯৮৩ সালে ফোরাত নদীর উপর একটি বিশাল প্রকল্প শুরু হয়। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১০ বছর সময় লেগেছিল। এটি ছিল তুরস্কে ফোরাত নদীর উপর নির্মিত বিশ্বের ৩য় বৃহত্তম একটি ড্যাম, যার নাম আতাতুর্ক ড্যাম। যদিও বর্তমানে আরও বড় বড় ড্যাম তৈরি হয়েছে, তবে আতাতুর্ক ড্যাম এখনও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ড্যাম চীনের 3 গর্জিয়াস ড্যাম, যার উৎপাদন ক্ষমতা ২২,০০০ মেগাওয়াট। এই ড্যাম এতটাই বিশাল যে যখন এর ৩২টি টারবাইন একসাথে চালু করা হয়েছিল, তখন পৃথিবীর ঘূর্ণন গতিবেগ 0.06 সেকেন্ড কমে গিয়েছিল। অন্যদিকে আতাতুর্ক ড্যাম এখনও ২৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এবং ৯৫ লাখ হেক্টর জমিতে কৃষিকাজের জন্য পানি সরবরাহ করে। সরল ভাষায় বলতে গেলে এই ড্যাম তুরস্কের জন্য একটি বিশাল সম্পদের মতো। কিন্তু এই ড্যাম তৈরি হয়েছে প্রায় ৩০ বছর আগে, তবুও কেউ এর জন্য লড়াই বা যুদ্ধ করছে না, বা কাউকে হত্যাও করছে না। এছাড়া বর্তমান বিশ্বে প্রায় ৫৭,০০০-এরও বেশি বাঁধ বা ড্যাম রয়েছে, কিন্তু কোনো জায়গায় আমরা দেখছি না যে মানুষ ড্যামের জন্য একজন আরেকজনকে হত্যা করছে।
আর এখান থেকেই আমাদের মনে হতে শুরু করে যে ফোরাত নদীর পাহাড়টি আসলেই খাঁটি সোনার তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো, স্বর্ণ এমন কি জিনিস, অথবা এর মাঝে এমন কি রয়েছে যার জন্য মানুষ রক্ত ঝরাতেও প্রস্তুত? বর্তমানে পৃথিবীতে 2 লক্ষ টনের বেশি স্বর্ণ রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সর্বপ্রথম হল চীন, যারা প্রতি বছর 450 টন স্বর্ণ উত্তোলন করে। এছাড়া অস্ট্রেলিয়া প্রতি বছর 300 টন এবং রাশিয়া 255 টন স্বর্ণ উত্তোলন করে থাকে। কিন্তু শুধু উৎপাদনের পরিমাণ স্বর্ণকে এত গুরুত্বপূর্ণ করে না। স্বর্ণের সবচেয়ে বড় বিশেষত্ব হল স্বর্ণকে কখনো নকল করা সম্ভব নয়। এটি কৃত্রিমভাবে বা আর্টিফিশিয়ালি তৈরি করা সম্ভব না। এছাড়া স্বর্ণ কখনো নষ্ট হয় না। বিজ্ঞানীরা পারদের কয়েকটি পরমাণুকে স্বর্ণে রূপান্তর করতে সক্ষম হয়েছেন, কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল এবং বিপজ্জনক একটি পদ্ধতি। এছাড়া এর মাধ্যমে শুধুমাত্র 2.5 তোলা স্বর্ণই তৈরি করতে তারা সক্ষম হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় $1 বিলিয়ন। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই স্বর্ণ যদি কেউ গয়না বানিয়ে পরে তাহলে তাৎক্ষণিকভাবে তার ক্যান্সার হয়ে যেতে পারে। আর এই কারণেই স্বর্ণকে কৃত্রিমভাবে তৈরি করা বা প্রতিস্থাপন করা অনেকটা দুর্বিষহ ব্যাপার। স্বর্ণের নকল তৈরি করা একটা অসম্ভব ব্যাপার। আর এই কারণেই প্রাচীন যুগে স্বর্ণকে বিভিন্ন কারেন্সি বা মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো। আজ আমরা যে কাগজের টাকা ব্যবহার করি তা প্রকৃত অর্থে অর্থের প্রকৃত রূপ নয়। স্বর্ণের আরেকটি বিশেষ গুণ হলো এরা খুবই নমনীয়। এটিকে আপনি যতই গুঁড়ো করুন বা পাতলা করে কেটে ফেলুন, যতই চাপ দিন, স্বর্ণ সহজে ভাঙে না। আর এই কারণে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত স্বর্ণের মূল্য কখনো কমে না, বরং বেড়েই চলেছে। এছাড়া স্বর্ণ একটি মহাজাগতিক ধাতু। এটি পৃথিবীর কোনো উপাদান নয়। এই মহাবিশ্বে স্বর্ণ কেবলমাত্র একটি জায়গাতেই তৈরি হয়, সেটা হলো তারার অভ্যন্তরে। আজ এই পৃথিবীতে যে স্বর্ণ বিদ্যমান তা কোটি কোটি বছর আগে মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে এসেছে। একবার চিন্তা করে দেখুন তো, আপনার হাতে থাকা স্বর্ণের আংটির ছোট্ট একটি অংশ কোনো এক সময় কোনো নক্ষত্রের অভ্যন্তরে ছিল। আল্লাহু আকবার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নক্ষত্র থেকে স্বর্ণ পৃথিবীতে এসেছে, আর আজ আমরা সেই স্বর্ণকে আবার নক্ষত্রের দিকেই পাঠাচ্ছি। কারণ স্বর্ণের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি তাপ এবং রেডিয়েশন প্রতিরোধ করতে পারে। তাই আধুনিক মহাকাশ প্রযুক্তিতে স্বর্ণের ব্যবহার অপরিহার্য। যে সকল মহাকাশচারী মহাশূন্যে যান তাদের হেলমেটে একটি পাতলা স্বর্ণের স্তর দেওয়া হয়, যা তাদের চোখকে সূর্যের আলো থেকে এবং মহাজাগতিক রেডিয়েশন থেকে রক্ষা করে। এছাড়া নাসার জেমস ওয়েব টেলিস্কোপের কথা তো আমরা সবাই জানি, যার আয়নার উপর স্বর্ণের একটি প্রলেপ দেওয়া হয়েছে। এতে 48 গ্রাম বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়েছে, যা টেলিস্কোপটিকে মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করবে। স্বর্ণের ব্যবহার কেবল বৈজ্ঞানিক নয়, এটি আমাদের জীবন এবং সংস্কৃতির সাথেও ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণস্বরূপ, জীবনের সবচেয়ে সুন্দর সময়কে আমরা বলি গোল্ডেন ইয়ার্স। কোনো সভ্যতার শ্রেষ্ঠ যুগকে আমরা বলি গোল্ডেন এজ। কোনো কিছুর 50 বছর পূর্তিতে আমরা বলি গোল্ডেন জুবলি। এছাড়া পৃথিবীর বিখ্যাত পুরস্কারগুলোও স্বর্ণের তৈরি, যেমন গোল্ড মেডেল, নোবেল প্রাইজ, অস্কার অ্যাওয়ার্ড ইত্যাদি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এর গুরুত্ব অপরিসীম। যখন হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ে যান, সেই সময় বনি ইসরায়েলের লোকেরা স্বর্ণ গলিয়ে একটি বাছুর তৈরি করে এবং তার উপাসনা করতে শুরু করে। ইসলামের অন্যতম পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসে খাঁটি সোনার তৈরি একটি গম্বুজ রয়েছে, যার নাম ডোম অব দ্য রক। এই গম্বুজটি তৈরি করতে 80 কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে, যা জর্দানের বাদশাহ হুসাইন ব্যক্তিগতভাবে দান করেছিলেন। ভারতের স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল, যা সম্পূর্ণ সোনার প্রলেপ দিয়ে তৈরি করা। এছাড়া থাইল্যান্ডের এমারেল্ড বুদ্ধ মন্দির, যা সম্পূর্ণ সোনার পাত দিয়ে আবৃত। স্বর্ণের লোভ মানব ইতিহাসে অনেক ভয়ানক এবং নৃশংস ঘটনার জন্ম দিয়েছে। স্বর্ণের জন্য যুদ্ধ, গণহত্যা এবং সাম্রাজ্য পতন সহ অসংখ্য ঘটনা এ পর্যন্ত ঘটেছে।
1532 সালে স্প্যানিশ যোদ্ধা ফ্রান্সিসকো পিজারো স্বর্ণের লোভে দক্ষিণ আমেরিকার ইনকা সাম্রাজ্য আক্রমণ করেন। তিনি ইনকা সম্রাট আতাহুয়ালপাকে বন্দী করেন এবং মুক্তিপণের জন্য বিশাল পরিমাণ স্বর্ণ এবং রৌপ্য দাবি করেন। কিন্তু স্বর্ণ পাওয়ার পরেও স্প্যানিশরা তাকে হত্যা করে এবং ইনকা সাম্রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দেয়। 1521 সালে হার্নান কোর্তেজ এবং তার বাহিনী স্বর্ণের লোভে মেক্সিকোর অ্যাজটেক সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস করে দেন। 1848 থেকে 1855 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্বর্ণ আবিষ্কারের পর হাজার হাজার মানুষ সেখানে ছুটে যায়। ইউরোপীয় অভিবাসীদের আগমনের ফলে স্থানীয় নেটিভ আমেরিকানদের ভূমি দখল হয় এবং অনেক মানুষকে হত্যা করা হয়, যা ইতিহাসে এক ধরনের গণহত্যা হিসাবে বিবেচিত হয়। 1885 থেকে 1908 সাল পর্যন্ত বেলজিয়ামের রাজা লিওপোল্ড কঙ্গোকে ব্যক্তিগত উপনিবেশ বানিয়ে স্বর্ণ, রাবার এবং অন্যান্য সম্পদ শোষণ করেন। তার শাসনামলে কঙ্গোর লাখ লাখ মানুষ নির্যাতিত এবং নিহত হয়। এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ। 1899 সাল থেকে 1902 সাল পর্যন্ত ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার বোয়ারদের মধ্যে যুদ্ধ হয় এবং দক্ষিণ আফ্রিকা এতে পরাজিত হয় এবং ব্রিটিশরা আফ্রিকার সম্পদ দখল করে নেয়। এই যুদ্ধ চলাকালীন সময়ে বহু মানুষ নিহত হয়। 1896 থেকে 1899 সালের মধ্যে কানাডার ইউকন অঞ্চলে স্বর্ণের সন্ধান মিললে সেখানে হাজার হাজার মানুষ ভিড় জমায়। এই সময় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীরা চরম দারিদ্র্যের শিকার হন এবং অনাহারে বহু মানুষ মারা যায়। 1939 থেকে 1945 সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় হিটলারের নেতৃত্বাধীন নস্যি বাহিনীরা বিভিন্ন দেশ থেকে স্বর্ণ লুটপাট করে, যার দরুন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। 16 শতকের দিকে ব্রাজিলের স্বর্ণ এবং সম্পদের জন্য পর্তুগিজরা লাখ লাখ আদিবাসীদেরকে হত্যা করে, তাদেরকে দাস বানানো হয়, ফলে ব্রাজিলের স্থানীয় জনগোষ্ঠী ধ্বংসের পথে চলে যায়। 1991 থেকে 2002 সাল পর্যন্ত আফ্রিকার সিয়েরা লিওনে গৃহযুদ্ধ চলাকালীন সময় স্বর্ণ এবং হীরার জন্য ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলে। বিদ্রোহীরা শিশু সৈন্য নিয়োগ করে এবং নিষ্ঠুরতার মাধ্যমে খনি দখল করে। এই রক্তাক্ত স্বর্ণ বা হীরা আন্তর্জাতিক বাজারে ব্লাড ডায়মন্ড নামে পরিচিত। স্বর্ণের লোভ পৃথিবীর ইতিহাসে অনেক জাতিকে ধ্বংস করেছে এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রাচীন সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত স্বর্ণের জন্য যুদ্ধ, শোষণ এবং গণহত্যার ইতিহাস অব্যাহত রয়েছে। আর এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই স্বর্ণের পাহাড়ের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। একবার চিন্তা করে দেখুন তো, চোখের সামনে এত বড় স্বর্ণের পাহাড় দেখে নিজের লুকায়িত লোভ লালসাকে বিসর্জন দিয়ে সেই স্বর্ণের পাহাড় থেকে দূরে থাকার জন্য কতখানি ঈমানি শক্তির প্রয়োজন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই ঈমানি শক্তি প্রদান করুক। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।